আগস্টকে ঘিরে সারা দেশে আওয়ামী লীগ গেরিলা বাহিনীর তাণ্ডব। এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সমন্বয়কদের ইচ্ছা মতন পিটাচ্ছে পুলিশ, অপরদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের শেষ রক্ষা হচ্ছে না। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। চাইনার দামে কমাইতে পারে নাই, ইউনূস কি উন্নতি হলো? আসিফ মাহমুদ, তারপরে যে ঠান্ডা মাহফুজ, এটা হলো ডক্টর ইউনূস সাহেবের নাতিপুতি। তারা এমনি উপদেষ্টা হয়েছে, কেমন হয়েছে? তারা চাই কক্সবাজার ঘুরতে, ফকিরের বাচ্চারা 2 টাকা ছিল না পকেটে, দুর্নীতি করে চাঁদাবাজি করে টাকা ঢুকায় পকেটে। বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, কয়েকজন ব্যক্তির নাম আপনি চাইলে বা সরকারে থাকাকালীন আপনি ক্ষমতাকে ব্যবহার করে জনগণের উপর একটা স্টিম রোলার চালিয়ে এই জিনিসগুলোকে কখনোই বন্ধ করতে পারবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা, এই দুইটাকে আপনি আলাদা করতে পারবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের স্বাধীনতা আপনি আলাদা করতে পারবেন না। চাঁদাবাজ করতেছে যারা, এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, শিবির নেতারা, শালা তুই যদি স্বৈরাচার ভাগে, তুই নিজেও তো স্বৈরাচার, বড় স্বৈরাচার হইতাছস। এখন 14 আগস্ট দিবাগত রাত থেকে, অর্থাৎ গত রাত থেকে আজকে সারাদিন পর্যন্ত আলোচনার একটাই বিষয় 15 আগস্ট। দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, 15 আগস্টকে ঘিরে আমাদের বাংলাদেশে কি হয়েছে আপনারা সকলেই জানেন, এই সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। প্রিয় দর্শক শ্রোতা, পুরো বাংলাদেশ, পুরো ঢাকা শহর রণক্ষেত্র পরিণত করে দিয়েছিল আওয়ামী লীগের গেরিলা বাহিনী। প্রিয় দর্শক, সমন্বয়কদের যেখানে পেয়েছে সেখানে ইচ্ছা মতন গণদুলে দিয়েছেন ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মী। প্রিয় দর্শক শ্রোতা, এরই মধ্যে আবার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার সমস্ত গোপন তথ্য বেরিয়ে এসেছে, তাকে ইচ্ছা মতন গণদুলাই দিচ্ছেন পুলিশ। প্রিয় দর্শক, পুলিশও কঠিনভাবে খেপেছেন সমন্বয়কদের উপর, কারণ আওয়ামী লীগকে বিভিন্নভাবে পায়তারা করে আওয়ামী লীগকে জনসমর্থে তাদেরকে দোষী বানানোর চেষ্টা করা হচ্ছে। দর্শক, আওয়ামী লীগও কঠিনভাবে খেপেছে, দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ফিরতেছেন। আগস্ট মাসেই ডক্টর ইউনূসের পতন হবে। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, ভিডিওগুলো দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আজ ঐতিহাসিক 15 আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শহীদ হওয়ার দিন। তিনি তার পুরো পরিবারকে নিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হন। এখন আজকের এই দিনটা রাষ্ট্রীয়ভাবে যে শোক দিবস ছিল, সেই শোক দিবসটাকে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু তারপরেও সারা বাংলাদেশে দল মত নির্বিশেষে বঙ্গবন্ধুর যে শোক দিবস, সেটা ব্যক্তিগতভাবে ফেসবুকে, গণমাধ্যমে বা যার যার জায়গা থেকে কেউ কোরআন খতম করে, কেউ তার মতো করে এটা পালন করেছে। বাট এই দিবসটা পালন করতে গিয়ে আজকে বেশ কিছু ঘটনা সারা বাংলাদেশে ঘটেছে, যেগুলোর মধ্যে অতিরঞ্জন বা অতিরঞ্জিত অনেক কিছুই ছিল। দেখেন, বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, কয়েকজন ব্যক্তির নাম আপনি চাইলে বা সরকারে থাকাকালীন আপনি ক্ষমতাকে ব্যবহার করে জনগণের উপর একটা স্টিম রোলার চালিয়ে এই জিনিসগুলোকে কখনোই বন্ধ করতে পারবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা, এই দুইটাকে আপনি আলাদা করতে পারবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের স্বাধীনতা আপনি আলাদা করতে পারবেন না। দেখেন, বঙ্গবন্ধু যখন তিনি রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন, তার শাসনামলে তিনি অনেক খারাপ কাজ করেছেন, হয়তো আমরা ইতিহাস শুনি বা এখন যতটুকু জানি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তিনিও রাষ্ট্র ক্ষমতায় বসার পর অনেক কিছু করেছেন। মেজর ডালিমের বক্তব্য থেকে এগুলো আমরা অনেকে জানতে পারছি। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বা এই দুইজন ব্যক্তি, তাদের সাথে কানেক্টেড কি বলা হয় যে সেই 47 থেকে 71 পর্যন্ত আরো অনেক মহিরসী ব্যক্তিরা আছেন, যাদেরকে আমাদের এই রাজনৈতিক দলগুলো নিজেরাই আসলে অনেক ইতিহাস তারা ধামাচাপা দিয়ে ফেলেছে। আবার ক্ষমতায় আসার পর এই যে বঙ্গবন্ধুর প্রতি মানুষের যে বিরক্তির জায়গাটা তৈরি হয়েছে, সেটা কিন্তু খোদ শেখ হাসিনা নিজেই করছেন, বা আওয়ামী লীগের অনেক অতিরঞ্জিত নেতারা কথায় কথায় বঙ্গবন্ধুর চেতনা সামনে আয় না নিজের চরিত্রটারে আর বঙ্গবন্ধুর চরিত্রে একসাথে মিশাইতে যাইয়া ওনার ইজ্জত সম্মান নষ্ট করছেন। অনেক কর্মকাণ্ড ছিল আওয়ামী লীগের, যেমন সারা বাংলাদেশে ওনার ভাস্কর্য তৈরি করা জোরপূর্বক, যেটা মুসলিম দেশ হিসেবে অনেকেই পছন্দশীল ভাবে এটাকে গ্রহণ করেন নাই। তো প্রতিটা সেক্টরে এই যে কর্মকাণ্ডগুলো হয়েছে, সেটার কারণে শেখ হাসিনার প্রতি যে ক্ষোভটা ছিল, সেই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ কিন্তু বঙ্গবন্ধুর উপর দিয়ে গেছে। কিন্তু 1 বছর যখন পার হয়ে গেছে, আজকে যখন তার কি বলা যে তাকে শহীদ হিসাবে বা তার কি বলা যে ফুল ফ্যামিলিকে হত্যা করা হয়েছে, এই দিবসটা পালনে বা এই দিবসটাকে শ্রদ্ধা জানাতে যারা ধানমন্ডি 32-এ গিয়েছেন, অনেককে সেখানে মারধরের শিকার হতে হয়েছে। এই কাজগুলা কারা করছেন? অধিকাংশ ক্ষেত্রে বিএনপিরা করছেন। জনগণের নাম দিয়া এই যে কাজগুলা করছেন, আগামীতে এই জিনিসগুলা কোন লেভেলে যাবে আপনি চিন্তা করেন। আমি তখনও বলছি যে আওয়ামী লীগের সময় জিয়াউর রহমান সাহেবকে নিয়ে একটা স্টেটাস যদি কেউ দিত, তার বিরুদ্ধে একটা অ্যাকশন নিয়ে নিত এই আওয়ামী লীগ সরকার। সরকারি চাকরিজীবী হলে তাকে ওএসডি করা হইতো, বেসরকারি কেউ হইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইতো। আবার একজন লোক আওয়ামী লীগ করে কিন্তু সে জিয়াউর রহমানকে নিয়ে একটা পজিটিভ স্টেটাস দিবে, সেটারও সুযোগ ছিল না। এই যে মানুষের বাক স্বাধীনতা বা আমি কি লিখবো, আমি কাকে শ্রদ্ধা করব না করব, এই যে রাষ্ট্র কর্তৃক প্রশাসনিক যন্ত্রকে ব্যবহার করা অথবা দলীয় লেসপেন্সার দিয়া আপনাকে ডিস্টারবেন্স করা, এটাতে মানুষের মধ্যে একটা বিদ্বেষ জন্মাইছিল। ঠিক একই বিদ্বেষ আজকে কিন্তু আপনারা আবারও বপন করছেন। আপনি শেখ হাসিনা যেমন হাজার চেষ্টা করেও জিয়াউর রহমান সাহেবকে মুক্তিযুদ্ধের খলনায়ক বানানোর চেষ্টা করছেন, এখানে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরাও করছেন, কিন্তু কাজে দিছে জিয়াউর রহমানই।
আপনি এসে এখানে 10টা কথা বললেন আর 10 জন 10টা কথা বললো, এটা দিয়ে কিন্তু জিয়াউর রহমানকে কেউ বিচার করে না। আপনার কথা মানুষকে হারিয়ে দিচ্ছে, আপনার কর্মকাণ্ডে কি মানুষ বিরক্ত হচ্ছে, এটা আসলে আমাদের সম্ভবত রাজনৈতিক দলগুলোর দেখার সুযোগ হয় না। আজকে যেমন ভাবে বঙ্গবন্ধুর এই 15ই আগস্টকে ঘিরে নানান কর্মকাণ্ড বাংলাদেশে ঘটছে, এগুলো পজিটিভ কোনো কিছুর ইঙ্গিত দেয় না। জোর করে চাপাই দেওয়া কোনো সিস্টেম বা কোনো সিদ্ধান্ত এই দেশের মানুষ কখনো মানে নাই, কখনো মানবেও না। তবে আমার ব্যক্তিগত জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের প্রতি একটা আহ্বান, ভাই আপনি কদুমিয়া আর সদুমিয়া কখনো বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান ওনাদের একটা পায়ের যোগ্যতা আপনার হবে না, এটা মনে রাখেন। আপনি কদুই থাকবেন, ওনাদেরকে নিয়ে যত স্টিম রোলার চাপাবেন, যত ছোট করার চেষ্টা করবেন, ওনারা তত বড় হবে। এটা আপনি চাইলে মানুষের অন্তর থেকে মুছা দিতে পারবেন না। কারণ বাংলাদেশের মানুষ এই দুই ব্যক্তির প্রতি যে শ্রদ্ধা, এর পাশাপাশি আরো অনেকে আছেন, আমাদের কি বলে যে হোসেন শহীদ সরওয়ার্দী সাহেব, তারপর হচ্ছে মাওলানা ভাসানী, শহীদ তাজউদ্দিন আহমেদ, আরো অনেকে যাদের সম্পর্কে মানুষের অন্তরে একবার ভালোবাসা তৈরি হয়েছে, এটা আপনি চাইলেই সরাই দিতে পারবেন না। আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত, আমি যেই দলই করি, বাট বিপরীত দলের একজন যিনি প্রধান, এই দলটার যিনি উচ্চ স্রষ্টা বা দেশের জন্য যার আত্মত্যাগ আছে, তাকে শ্রদ্ধা জানালে রাজনীতিতে নিজে ছোট হয় না। আপনি যদি আমার মায়ের সম্মান দেন, আমি আপনার মায়ের সম্মান দিব। আপনি যদি আমার মায়ের সম্মান নিজে না দেন, আরেকজনকে দিতে গেলে বাধা প্রদান করেন, আপনার মায়ের সম্মানও আমি দিব না, আমিও বাধা প্রদান করব। এটাই কিন্তু প্রতিহিংসার বীজের বপন। আজকে একই দৃশ্য আমরা অনেক জায়গায় দেখেছি। কি নোংরা খেলা আমরা দাবি করি 95% মুসলমানের দেশ। এই হচ্ছে আমাদের চরিত্র। বঙ্গবন্ধু জিয়াউর রহমান বা আরো বেশ কিছু আছেন, আমাদের শহীদরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, যারা প্রকৃত যোদ্ধা ছিলেন, বা 47 থেকে 71 পর্যন্ত ভাষা আন্দোলন থেকে শুরু করে অনেক রকম ঘটনায় অনেক ক্যারেক্টার মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। আপনি রাজনীতি করবেন ভালো কথা, কিন্তু আপনার চাপাই দেওয়া সিদ্ধান্ত, প্রশাসনকে ব্যবহার করে কোনো কিছু করার সিদ্ধান্ত, এগুলো আপনি তো আজীবন ক্ষমতায় থাকবেন না, আপনার উপর এগুলো একসময় কিন্তু ফিরে আসবে। আসুন রাজনীতিতে প্রতিহিংসা নয়, ভালো কাজ যেই করুক তার কাজটাকে সম্মান জানাই, খারাপ কাজ যেই করুক নিজের দলের বিপরীত দলের এটার বিরুদ্ধে সমালোচনা করি। আর যারা মারা গেছেন, যারা এই দেশের স্রষ্টা বা দেশটাকে এই স্বাধীন করতে, বিনির্মাণ করতে যারা ভূমিকা রেখেছেন, তাদের সম্পর্কে আপনার এই যে অ্যালার্জি, অন্তরের ভিতরে বিষ, এটাকে বের করেন, তাহলে দেখবেন ভালো লাগে, কমফোর্ট ফিল হয়। এই বাংলাদেশটা সবার। রাজনৈতিক দলগুলো দাবি করে তমুকের, আর এগুলা করি আজকে দেশের অবস্থা। এখানে আপনি পরিবর্তনের বীজ কোথাও দেখছেন? এনসিপি আজকে যে ধরনের বক্তব্য দিচ্ছে, এই সার্জিসরা 3 দিন আগে বঙ্গবন্ধু কইতে মুখ দিয়ে ফেনা না, সার্জিসরা যখন কথা বলে মানুষ এদের কথা খায়। এই যে নীলা মার্কেটে হাঁসের গল্প, মানুষ এগুলো খায়। আসিফকে বোঝে, তার নিয়ে মানুষের এই মুহূর্তে তার আশেপাশের কিছু লেসপেন্সার আর সুবিধাভোগীরা ছাড়া তার কোন সাপোর্টিং আর কেউ আছে সাধারণ জনগণের মধ্যে? এগুলো মানুষের মধ্যে শ্রদ্ধা বাড়ায়। নাহিদের মধ্যে যে ভালোবাসাটা ছিল জনগণের জন্য, জনগণের যে ভালোবাসা ছিল 1 বছর আগে নাহিদের জন্য, আজকে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে গিয়া যতটুকু যোগ্যতা নাই ততটুকু মানুষগুলোকে নিয়ে যখন আপনারা বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যগুলোতে মানুষ কি আপনার প্রতি পজিটিভ হচ্ছে না নেগেটিভ? এতটুকু বুঝজ্ঞান কিন্তু থাকতে হবে। আমি মনে করি আমাদের রাজনীতিবিদদের প্রত্যেকটা দলের উচিত দলের মধ্যে একটা গঠনতন্ত্র করা, যে তুমি আমার দল করতে পারো, কিন্তু বিপরীত দলের কোন যারা স্রষ্টা আছেন, উদ্যোক্তা আছেন, দলটার বড় বড় পোস্ট পদবী কেরিয়ার একসময় করছেন, দেশের জন্য যারা ভূমিকা রাখছেন, তাদেরকে নিয়ে আইসা ফেসবুকে বা কোনো জায়গায় অশ্রাব্য গালাগালি বক্তব্য দেওয়ার সুযোগ নাই। এই আইনটা যদি সবাই করে, দেখবেন দেশের মধ্যে রাজনীতিতে একটা সম্প্রীতি তৈরি হয়েছে। বাট আমি জানি এটা হবে না। 14 আগস্ট দিবাগত রাত থেকে, অর্থাৎ গত রাত থেকে আজকে সারাদিন পর্যন্ত আলোচনার একটাই বিষয় 15ই আগস্ট এবং বিশেষ করে 32 নম্বরে, ধানমন্ডির 32 নম্বরে কি হচ্ছে এটা নিয়েই সব মানুষের আগ্রহ, এবং সবাই গণমাধ্যমে এই একটা খবরই পাচ্ছে, এটা ছাড়া কোনো খবর বোধহয় দেশে নেই। এরকম একটা পরিস্থিতিতে যখন সব আলোচনা 32 নম্বর, 15ই আগস্ট, বঙ্গবন্ধু কে বিপক্ষে অবস্থান নিচ্ছে, কে পক্ষে অবস্থান নিচ্ছে, দেখা যাচ্ছে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ বঙ্গবন্ধুর ছবি দিয়ে পোস্ট করছেন, যাদেরকে কখনো মনে হয়নি যে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর ব্যাপারে তারা সচেতন, তাদেরকেও এই ধরনের পোস্ট দিতে দেখা যাচ্ছে। আবার আওয়ামী লীগের আমলে যারা সুবিধাভোগী, আওয়ামী লীগের আমলে অনুদানের চলচ্চিত্র যারা বানিয়েছেন কিংবা প্রযোজক হিসেবে অনুদানের চলচ্চিত্র যারা পেয়েছেন, তারা এখন বড় বড় আওয়ামী বিরোধী বিপ্লবী হয়েছেন, তারা আবার বঙ্গবন্ধুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন, এবং এরকম পোস্টও দিচ্ছেন যে আজকে চেনা যাবে ফ্যাসিস্ট কারা। এই ব্যাপারগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ মানে মজা ক্রিয়েট করেছে। মানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিশেষ করে স্ক্রল করলে বেশ ভালো বিনোদন পাওয়া যাচ্ছে। এই বিনোদনের মাঝে একটা নতুন বিনোদনের জোগাড় দিয়েছেন গত রাতে আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টির মানে জেপির যে সভাপতি, নাজিউর রহমান মঞ্জুর ছেলে। নাজিউর রহমান মঞ্জু একসময় এরশাদের খুবই ঘনিষ্ঠ মানুষ ছিলেন। তিনি এরশাদের দল ভেঙে নতুন জাতীয় পার্টি করেছিলেন এবং তার মৃত্যুর পরে এখন পার্থ সেটা দেখাশোনা করেন। সেই পার্থ তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে উল্লেখ করে একটা মারাত্মক ফেসবুক পোস্ট দিয়েছেন। যে ফেসবুক পোস্টটা একটা বড় বার্তা দেয়, সেটা হলো যে বৈষম্য বিরোধী যে
ঐক্য, সেই ঐক্যে এখন দারুণভাবে ফাটল ধরেছে এবং ফাটল ধরার অন্যতম বড় কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের স্টেক হোল্ডারদের দুর্নীতি, চাঁদাবাজি, এই সকল কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়া। কি বললেন আন্দালিব রহমান পার্থ? যখন তিনি এই ধরনের মন্তব্য করছেন তখন আবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কি বলছেন একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আন্দালিব রহমান পার্থর কথা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রাতে যেটা পোস্ট দিয়েছেন তার পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন যে একসময় ভাত খুঁজত ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে। অর্থাৎ যে ছেলেটি একসময় ক্যান্টিনে একবেলা খাবার খেত টাকা বাঁচানোর জন্য কিংবা অর্থনৈতিক অনটনের কারণে ক্যান্টিনে খেত, সেই ছেলেটা এখন হাঁসের মাংস খোঁজে ওয়েস্টিনে, তাও ভোরবেলা গিয়ে। এটা তো মানে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই যে নাম না নিলেও তিনি তাকে উদ্দেশ্য করে এই পোস্টটা দিলেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে উদ্দেশ্য করে পোস্টটা দিয়েছেন। যে ঘটনাটা ঘটেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কেন্দ্র করে, সেই ঘটনার এখন পর্যন্ত ভেতরের রহস্য উদ্ঘাটিত হয়নি এবং মোটামুটি একটা ধারণা স্পষ্ট হয়েছে সরকারের নীরবতা, এনসিপির বিভিন্ন কর্মকাণ্ড, মানে জানে আলম অপুর বউকে নিয়ে এসে এনসিপি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করানো এবং সেই এনসিপি যে তাকে নিয়ে এসেছে সংবাদ সম্মেলন করানোর জন্য সেটা আবার তার ফাঁস করে দেয়া, এরকম নানা কর্মকাণ্ডের মাধ্যমে এটা মোটামুটি ধরে নেওয়া যায় কিংবা ধারণা করা যায় যে এই ঘটনাতে একটা বড় ঘাপলা রয়েছে এবং বড় বড় রাঘব বোয়ালদের এর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে যে ব্যঙ্গাত্মক পোস্ট আন্দালিব রহমান পার্থ করলেন যে একসময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে, ছন্দ মিলিয়ে যেটা বলার চেষ্টা করলেন সেটার বাস্তবতা যদি খুঁজতে চাই আমরা, তাহলে এই এনসিপি নেতা কিংবা ছাত্র উপদেষ্টা যারা এখন লাইমলাইটে রয়েছে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনের দিকে যদি আমরা তাকাই, সেই ছাত্র জীবনে তাদের কিন্তু একটা গরিবানা খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাই। আগেকার ছবি, আগেকার জীবনযাপন, চালচলন এগুলো আমরা দেখতে পাই এবং জানে আলম অপুর কথাতেও সেটা উঠে এসেছে। জানে আলম অপু বলেছেন যে যে ছেলের পকেটে 50 টাকা থাকতো না, সেই সকল নেতারা এখন কোটি কোটি, শত কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক কিভাবে হয়ে গেল, কিভাবে কোটি টাকা দামের গাড়িতে চড়ে। এবং তিনি এটাও বলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আন্দোলনের সময় 50,000 টাকার একটা স্কুটি চালাতো, সেই ব্যক্তি কিভাবে এক বছর না হতেই এত দামি একটা বাইক চালায়, এত দামি গাড়ি চালায়, মানে তার নিরাপত্তার জন্য পিস্তলের লাইসেন্স লাগে, দুইটা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স লাগে। ব্যাপারগুলো কিন্তু অনেক প্রশ্নের জন্ম দেয়। আবার জানে আলম অপুর কথা মতো রিয়াদের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের যে সম্পর্ক এবং সেই শীর্ষ নেতাদের এখন যে আয়েশি জীবন, বিলাসী জীবন, সেই জীবনগুলোও একটা উদাহরণ সৃষ্টি করে। যে ছেলে মানে গণরুমে একটা সিট পাওয়ার জন্য ম্যাচে থাকার ক্ষমতা নেই, টাকা খরচ করে, সেই কারণে হলের গণরুমে একটা সিট পাওয়ার জন্য ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিল বলে বয়ান দেয়, সেই ছেলে যখন বলে যে 2, 4, 5 কোটি 10 কোটি টাকা নির্বাচনে খরচ করার মতো আমার পরিবারের অ্যাবিলিটি রয়েছে, তখনই প্রশ্ন আসে যে এই হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হওয়ার রহস্যগুলো কি। সেটাকেই হয়তো ইঙ্গিত করতে চাইলেন আন্দালিব রহমান পার্থ। এবং এই যে ইঙ্গিত এবং এই যে আলোচনা, পাল্টা আলোচনা, এনসিপির সঙ্গে বিএনপির দূরত্ব, এনসিপির সঙ্গে শিবিরের দূরত্ব, এই ব্যাপারগুলো প্রমাণ করে যে বৈষম্য বিরোধী যে ঐক্য ছিল সেই ঐক্যে দারুণভাবে ফাটল ধরেছে। সেই ফাটল যে চির বা ফাটল, সেই ফাটলটা এতটাই বড় হয়েছে, গর্তটা এতটাই বড় হয়েছে যে সেই ফাটল মেরামতের আর কোনো উপায় দেখা যাচ্ছে না সহসা। এরকম পরিস্থিতি যখন চলছে তখন আজকে নাহিদ ইসলাম একটা মারাত্মক মন্তব্য করেছেন। এই এনসিপি নেতারা কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের যখন মুক্তিযুদ্ধের ব্যাপারে নানাভাবে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে, যখন 24-এর আন্দোলন প্রশ্নবিদ্ধ হচ্ছে এদের নানা বয়ানের কারণে, নানা রকমের কথাবার্তার কারণে, যে 24 আদতে 71 বিরোধী শক্তির আন্দোলন কিনা, সেরকম আলোচনাও কখনো কখনো চলে আসছে। বিভিন্ন রকমের কথাবার্তা, লাগামহীন কথাবার্তার কারণে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এসব মুজিববাদ, এইসব বিষয়ে যখন ন্যাক্কারজনক ভাষা ব্যবহার করা হচ্ছে তখনই কিন্তু এই সমালোচনাগুলো আসছে। সেরকম আবারও একটা মানে কি বলবো যে যাচ্ছে তাই মন্তব্য করলেন নাহিদ ইসলাম। তিনি বললেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির কেন্দ্রে রয়েছে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা। এখন মানে যারা মুক্তিযুদ্ধের পক্ষে বলে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেন, যারা মুক্তিযুদ্ধকে ওন করেন, যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, যারা বঙ্গবন্ধুকে মনে করেন যে মহান মুক্তিযুদ্ধের প্রধান নেতা, যার মাধ্যমেই মুক্তিযুদ্ধ অর্জন হয়েছিল, শুধুমাত্র 71-এর যুদ্ধের মাধ্যমে তো মুক্তিযুদ্ধ হয়নি, তা বহু ঘটনার পরিক্রমায় 71-এর পরিবেশ সৃষ্টি হয়েছে, তার আগে 52 হয়েছে। তো সেই দীর্ঘ পথের একটা বড় অংশের নেতৃত্ব এবং শেষ পর্যায়ে পুরো নেতৃত্বটা বঙ্গবন্ধুই দিয়েছিলেন। সেই কারণে বঙ্গবন্ধুকে বাংলাদেশের
মুক্তিকামী জনগণ ওন করে, বিরোধীরা বিরোধী মতবাদ জাহির করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে যদি মানে বয়ানের মাধ্যমে বলা হয় যে এটা মুক্তিযুদ্ধ পূজা, এটা বঙ্গবন্ধু পূজা, তাহলেই বুঝতে হবে যে আপনি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তো আপনি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এটা প্রমাণ করে আপনাদের কি রাজনৈতিক কোনো ফায়দা রয়েছে? যখন আপনারা এবং আপনাদের দল, আপনাদের আশেপাশের পুরো সার্কেল দুর্নীতিতে মোহগ্রস্ত হয়ে পড়েছেন, যখন আপনাদেরই একজন উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে গোটা সার্কেলটা দুর্নীতিতে নিমজ্জিত, শুধুমাত্র একজন ব্যক্তিকে টাকা ধরানো যাচ্ছে না, তখন তো সবার মাথা ব্যথা হবেই, তখন তো আমার পেছনে সবাই লাগবে। এই ধরনের পোস্ট যখন মাহফুজ আলম দেন, তখন তো আর বাইরের মানুষকে বলার প্রয়োজন হয় না যে দুর্নীতিতে কিভাবে একটা বড় অংশ, আপনাদের একটা বড় অংশ নিমজ্জিত হয়েছে। সেই মানে নিমজ্জিত অবস্থা থেকে উত্তরণের পথ না খুঁজে আপনারা একের পর এক মুক্তিযুদ্ধ বিরোধী বয়ান দিচ্ছেন। আন্দালিব রহমান পার্থের কথাতেই যদি ফিরে যাই এবং সেই কথাটা দিয়েই যদি শেষ করি, যে ছেলেটা একসময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন সেই ছেলেটা ভোরবেলায় হাঁসের মাংস খুঁজে ওয়েস্টিনে। এর মাধ্যমে কি প্রমাণ হয় না যে আপনাদের নিজেদের সংশোধন অনেক বেশি প্রয়োজন? সেখানে সেটা না করে আপনারা একের পর এক মুক্তিযুদ্ধ বিরোধী নানাভাবে, নানা কৌশলে, নানা শব্দ প্রয়োগের মাধ্যমে অবস্থান মুক্ত করছেন। এটার মাধ্যমে কি আপনারা 24-এর আন্দোলনটাকে কলঙ্কিত করতে চাইছেন, 24-এর আন্দোলনটাকে বিতর্কিত করতে চাইছেন এবং এটা প্রতিষ্ঠিত করতে চাইছেন যে 24-এর আন্দোলনটা 71 বিরোধী শক্তির আন্দোলন ছিল? সেটা কি ছিল? আমার তো মনে হয় সেটা ছিল না, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটাকে সমর্থন দিয়েছিল। আর বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি না, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কিংবা মুক্তিযুদ্ধকে ওন করা, স্বাধীনতাকে বিশ্বাস করা, 71কে সবার উপরে স্থান দেয়া, বঙ্গবন্ধুকে আস্থায় আনা, এগুলো যদি আওয়ামী দোসর হয়, আওয়ামী ফ্যাসিস্টের রূপ হয়, তাহলে এই দোসর, এই ফ্যাসিস্ট বাংলাদেশে থাকবে এবং তারাই বাংলাদেশে রাজ করবে। মুক্তিযুদ্ধ বিরোধী কোনো রাজাকারের দল এদেশ রাজ করতে পারবে না, কোনোদিনই না। বাংলাদেশের মানুষ সেটা মেনে নেয়। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, 15 আগস্টকে ঘিরে আমাদের দেশে কি কি তাণ্ডব চলেছে, আর এদিকে সমন্বয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশেষ করে উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, দুর্নীতি সমস্ত কিছু মিলিয়ে কত বড় বিপদের সম্মুখীন হয়েছিল। দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট নতুন নিউজ নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।